আপনি কখনো শুনেছেন যে একটা ছবি যেটার মিউজিক খুব ভালো, গান খুব ভালো, পারফর্মাররা খুব ভালো পারফর্ম করছে এবং গল্প যেটা স্টোরি লেভেলে শুনতে লাগে, আইডিয়া বা কনসেপ্ট সেটাও খুব ইন্টারেস্টিং, তারপরেও একটা ছবি খুব নোংরা ভাবে ছড়াতে পারে, অত্যন্ত ডাল এবং বেকার একটা জিনিস তৈরি হয় এবং গোটা ছবিটা দেখার পর মনে হয় হোয়াট এ ননসেন্স। হ্যাঁ, এই জিনিসটা আপনারা সৃজিত মুখার্জির নানান ছবির ক্ষেত্রে হতে দেখেছেন এবং লহ গৌরাঙ্গের নামের ক্ষেত্রেও সেই জিনিসটাই হয়েছে। এবং লহ গৌরাঙ্গের নাম নেই আজকে আমাদের রিভিউ, বলা ভালো আজকে রিভিউ নয়, তেহলকা রিভিউ। লহ গৌরাঙ্গের নামের ট্রেলারেই আমরা দেখতে পেয়েছিলাম এখানে টোটাল 3টে টাইমলাইন আছে। একটা টাইমলাইন যেটা মহাপ্রভু শ্রী চৈতন্যের সময়কালকে কেন্দ্র করে, আরেকটা টাইমলাইন যেটার মধ্যে গিরিশ ঘোষ এবং নটি বিনোদিনীর সময়কালকে দেখানো হচ্ছে, এবং আরেকটা হচ্ছে কি প্রেজেন্ট টাইমলাইন যেখানে মহাপ্রভু শ্রী চৈতন্যের উপর একটা ছবি বানানো হচ্ছে। এই 3টে টাইমলাইনকে ঘিরে এই ছবিটা এগোতে থাকে আর সেটা নন লিনিয়ার ফরম্যাটে এগোয়, মানে কখনো প্রেজেন্ট দেখাচ্ছে, কখনো আগে যাচ্ছে, কখনো গিরিশ ঘোষ নটি বিনোদিনীর সময়কালটাতে আসছে এবং সেটার মধ্যে একটা মিলও করা হয়েছে। এই জিনিসটা সৃজিত মুখার্জির ছবিতে বহুবার দেখেছেন, নন লিনিয়ার স্ক্রিন প্লে, অরৈখিকভাবে গল্পটা এগোতে থাকে এবং অনেক সময় সেটা খুব ইন্টারেস্টিংও লাগে। কিন্তু এই ছবির ক্ষেত্রে প্রথমতই এটা একটা বড় বাধা হয়ে যাচ্ছে। এবং এই যে 3টে টাইমলাইন, এটা কিন্তু ইতিহাসের নিরিখের জন্য তৈরি করা হচ্ছে ব্যাপারটা এরকম নয়। এই 3টে টাইমলাইন তৈরি করা হচ্ছে মেবি বাজেটের নিরিখে, যে চৈতন্য দেবের যে সময়কালটা সেটাকে হয়তো রিক্রিয়েট করা যাবে না, তার জন্য কিছুটা আমি থিয়েটারের মধ্যে দেখিয়ে দিলাম, কিছুটা বর্তমান সিনেমার মধ্যে দেখিয়ে দিলাম। কিন্তু এতে গন্ডগোলটা কি? এতে গন্ডগোল হচ্ছে গিয়ে আমাদের মধ্যে ভক্তিরসের যে কাথারসিসটা, আমাদের যে ভক্তিরসের ভাবমোচনটা হবে, সেই জিনিসটা হচ্ছে না, কারণ চৈতন্য দেবের সময়কালটাকে খুব অল্প করেই দেখানো হচ্ছে। রেদার এখানে নটি বিনোদিনী এবং গিরিশ ঘোষের যে জায়গাটা দেখানো হচ্ছে, যেটা ব্রাত্য বসু এবং শুভশ্রী গাঙ্গুলি পোর্ট্রে করেছে, সেই জায়গাটা অনেক বেশি ইমোশন রেজ করছে। এবং প্রেজেন্ট ডেতে যখন আসছে, যেখানে একজন ডিরেক্টর একটা ছবি বানাচ্ছেন মহাপ্রভু শ্রী চৈতন্যকে নিয়ে, সেখানে তাদের পার্সোনাল লাইফ, সেই জিনিসটার মধ্যে একটা পরকীয়ার সম্পর্ক ঢুকে যাচ্ছে, সৃজিত মুখার্জির নিজস্ব ব্যক্তিগত কথাগুলো, কিছু ওন এক্সপ্লেনেশন ঢুকছে, যেটা দেখতে ভীষণ বাজে লাগে এবং ওই তালটার সাথে এই তালটা কোনোদিন ম্যাশ আপ করতে পারে না। এই জিনিসটার এক্সপ্লেনেশন ডিরেক্টর সৃজিত মুখার্জি বহু ইন্টারভিউতে বলেছেন যে আওয়ার লাইফ ইজ নট লিনিয়ার। আমরা যখন একটা জায়গায় থাকি তখন তার আগের কথা ভাবি, তারও আগের কথা ভাবি, তো নন লিনিয়ার ভাবে আমাদের মেমোরি এগোয়। কিন্তু ভাই, আপনার মেমোরি যেদিকে এগোচ্ছে সেই দিকে তো গোটা অডিয়েন্সের মেমোরি এগোতে পারে না, পারে কি? সেটা হয় না। তো এই জন্য এই ছবিটার মধ্যে বহুত তালকাটা ব্যাপার আছে। ইভেন আমার তো একটা জায়গায় মনে হচ্ছিল যে এই ছবিটার ভাই রিভিউটা দেবো কি করে। ডিরেক্টর যদি নিজেই একটা ক্যারেক্টারকে রাখে, যেটা কিনা ঈশা শাহর ক্যারেক্টার, যেটা তার নিজের মতো, তার অল্টার ইগো বলা যায় আর কি, সেই ক্যারেক্টারটা নিজেই বলছে যে প্রিভিয়াস টাইমলাইনে কেন শ্রী চৈতন্যকে একটা মিস্টিক্যাল টোনে রেখেছি, কেন এই জিনিসটা অ্যাপ্রোচ করলাম অন্যভাবে, সমস্ত কিছু নিজেই বলে যাচ্ছে। তাহলে আমরা কি করবো, আমরা রিভিউটা দেবো কি করে? তো এই একটা ব্যাপার অদ্ভুত। কিন্তু এই সমস্ত পাকামি তো আমরা ছোট থেকে দেখছি সৃজিত মুখার্জির, এই নিয়ে নতুন করে কিছু বলার নেই। যেটা আরো বেশি অদ্ভুত লেগেছে, বাবা তুমি যখন বায়োপিক বানাচ্ছ না এবং সেখানে বিনোদিনী দাসী এবং গিরিশ ঘোষের টাইমলাইনটা কেন এসছে বলুন তো? কারণ আরো প্রিভিয়াস টাইমলাইনটা রিক্রিয়েট করা যাবে না। আমি যদি একটা স্টেজের মধ্যে দিয়ে তাদের গল্পগুলো দেখিয়ে দিই, তাহলে আপনি সেটা সহজে বুঝতে পারবেন। তো স্টেজের মধ্যে বিনোদিনী দাসী এবং ব্রাত্য বসুর চরিত্রটাকে দিয়ে, মানে বিনোদিনী দাসী অর্থাৎ শুভশ্রী গাঙ্গুলি এবং ব্রাত্য বসু অর্থাৎ গিরিশ ঘোষ, এই দুজনের চরিত্রটাকে দিয়ে আমি যদি চৈতন্যের লাইফ স্টোরিটা কিছুটা দেখিয়ে দিই, আমার বাজেটও কমবে, আমি শর্টে কাজটা নামাতেও পারবো। এই জিনিসটা ভেবে বরং ওই টাইমলাইনটাকে রাখা হয়েছে। তো সে যাই হোক, ইন্টারভেল অব্দি জানতে পারলাম যে ছবিটা কি নিয়ে ডিল করছে, না শ্রী চৈতন্যের কি করে অন্তর্ধান হলো। তাহলে কি এক্সপেক্ট করবে একটা অডিয়েন্স, যে পরের হাফে আমরা জানতে পারবো যে এই ঘটনাটা কি করে হয়েছিল, তার অন্তর্ধান কি হয়েছিল, সে কি সমুদ্রে বিলীন হয়েছিলেন, নাকি জগন্নাথ ধামে নিজেই হারিয়ে গেছিলেন, নাকি তাকে কেউ মেরেছিল, তৎকালীন ব্রাহ্মণ শাক্ত যারাই আছে তারা মেরেছিল। কিন্তু না, এই ছবিটা কোনো কনক্লুশন পয়েন্টে যায় না, জিরো কনক্লুশন। সমস্ত কিছু যে কটা থিওরি আছে সব কটা থিওরি দেখাচ্ছে এবং ডিরেক্টরের নিজস্ব কোনো কনভিকশন নেই যে কোন জিনিসটার কারণে এত বড় ইনসিডেন্টটা ঘটেছিল, এত বড় যুগপুরুষ হারিয়ে গেছিল। তো এইভাবে এত আনক্লিয়ার, দিকভ্রষ্ট ভাবে, দিক শূন্য হয়ে একটা ছবি কি তৈরি করা যায়? আমার জানা নেই। আর সেই ছবিটা যদি তৈরি করাও যায়, সেই ছবিটা আমরা দেখার পর আমরা কি নিয়ে ফিরবো? আমরা মাথার মধ্যে 6টা থিওরি ভাববো যে কি নিয়ে হয়েছে, এবং থিওরিগুলোর মধ্যেও কোনো ইন্টারেস্টিং ফ্যাক্টর নেই। একটা জিনিস ছবির মধ্যে হতে পারে যে ছবিটা একটা প্রপার কনক্লুশন দিল যে না বাবা এটা হয়েছিল। আরেকটা জিনিস হতে পারে ছবিটা কোয়েশ্চেন মার্কে ছাড়তে পারে। সেকেন্ড হাফে গিয়ে ছবিটা অনেক বেশি বিনোদিনী দাসী এবং গিরিশ ঘোষ তাদের ছবি হয়ে যায়। এবং এটার একটা খুব বড় কারণ হচ্ছে গিয়ে গোটা ছবির মধ্যে ওইটুকু প্রপার পোর্শনটা হেভি লেখা হয়েছে। ওখানে ডায়লগ খুব ভালো লেখা হয়েছে। ব্রাত্য বসু দুর্দান্ত অভিনয় করেছে এবং শুভশ্রীও খুব ভালো অভিনয় করেছে। আর শ্রী চৈতন্যের ভূমিকায় যে অভিনয় করেছিল দিব্যজ্যোতি, সে কিন্তু আরো সময় পেলে তার সাথেও আমরা আরো বেশি ইমার্স হতে পারতাম। হোয়েন এভার ইউ আর মেকিং এ ফিল্ম অন ভক্তি, তোমায় অডিয়েন্সকে সেটার মধ্যে ইমার্স করতে হবে, আদারওয়াইজ ওই রসটা আমরা ফিল করতে পারবো না। তো দিব্যজ্যোতি আন্ডার ইউটিলাইজ থেকে গেছে, কিন্তু শুভশ্রী গাঙ্গুলি এবং ব্রাত্য বসু
অসাধারণ কাজ করেছে। ইভেন প্রেজেন্ট টাইম লাইনেও ঈশা সাহার অভিনয় খুব ভালো লেগেছে, এবং ইন্দ্রনীলের ক্যারেক্টারটার মধ্যেও বিরাট একটা এস নেই যে একটা পারফরমেন্সের জায়গা তৈরি করতে পারবে, এবং ইন্দ্রনীল হয়তো সেই অভিনেতাটাও নয়, অন্তত আমি সেরকম কোনো কাজ দেখিনি। তবুও কথা প্রসঙ্গে যেহেতু অভিনয় নিয়ে ভালো কথা চলেই এলো, তো আমি এই ছবির আর কি কি দিক টুকটাক ভালো লেগেছে সেই জিনিসগুলো বলি। একটা তো হচ্ছে কি মিউজিকের কাজ প্রচন্ড ভালো হয়েছে, এবং ছবিটার মধ্যে আমরা ইমোশনটা তখনই ফিল করি এক্সেপ্ট গিরিশ ঘোষ এবং নটি বিনোদিনের জায়গাগুলো বাদে, সেখানে মিউজিকটা মারাত্মকভাবে ওয়ার্ক করেছে। অরিজিৎ সিং এর গানটা দিয়ে ছবিটা শুরু হয়, ক্ষণে গোরাচাঁদ ক্ষণে কালা, একটা কীর্তনের মতো গান এবং অসাধারণ। ছবিটা শেষ হয় কবির সুমনের একটা গান দিয়ে, যেটা আমারও ব্যক্তিগতভাবে খুব ফেভারিট গান, এবং এই গানটা পুরোনো একটা গান। সৃজিত মুখার্জি এখন রিসেন্ট টাইমসে তার নিজের সবকটা ছবিতেই কবির সুমনের পুরোনো গানগুলো ব্যবহার করছে। সেই টেক্কাতেও দেখবেন থেমে যেতে যেতে গানটা ছিল, সে চলে গেলেও গানটা এই ছবির মধ্যে রয়েছে। তো গানের কাজ আমার দুর্দান্ত লেগেছে। ইন্দ্রদীপ দাশগুপ্তর মিউজিক সেটাও খুব ভালো লেগেছে। এবং আরেকটা জিনিস আমার এই ছবির ক্ষেত্রে দেখে খুব মজা লেগেছে, সেটা হচ্ছে ছবির মধ্যে যখন হোয়াটসঅ্যাপ চ্যাট বা মেসেঞ্জারের চ্যাট দেখানো হয়, তখন সেটা কিভাবে দেখানো হয়, সেটা জাস্ট একটা সাইডে আসে এবং চ্যাটগুলো আসতে থাকে, অথবা একটা ক্যারেক্টার মোবাইল টিপছে, সাইডে সেই লেখাগুলো পপ আপ হচ্ছে, এই জিনিসটা হয়। এখানে দেখাচ্ছে যে চ্যাটগুলোর মধ্যে যেন ক্যারেক্টারগুলো নিজেরাও সাইডে কথা বলছে। এই ট্রিটমেন্টটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। কিন্তু এরকম একটা হাগা বানিয়ে সেটার উপর কিছু গার্নিশিং করে দিলে, কিছু ডিজাইন করে দিলে যে সেটা ভালো হয়ে যাবে, সেটা আহাহু হয়ে যাবে, সেটা নয়। তো ওভারঅল এই ছবিটা দেখতে গেলে খুবই দিকভ্রষ্ট, খুবই দিকশূন্য। ডিরেক্টরের নিজের ক্ল্যারিটি নেই এই গল্পটার প্রতি, এবং যে মোমেন্টগুলোকে ক্রিয়েট করছে, তুমি যদি থিওরিজের কোয়েশ্চেন মার্কও সেট করতে যাও, তাহলেও সেটাকে অন্যভাবে কোয়েশ্চেনটার অবধি পৌঁছাতে হবে, যেন অডিয়েন্স যখন বাড়ি ফেরে তাদের মাথার মধ্যে চলে যে আচ্ছা কিভাবে সত্যি অন্তর্ধান হলো। আর তুমি যদি কনক্লুশন দাও তাহলে তো কোনো কথাই নেই। এই মৃত্যু রহস্য নিয়ে, অন্তর্ধান নিয়ে আগেও উনি ছবি বানিয়েছেন, গুমনামি ছিল, এক যে ছিল রাজা ছিল, সেই ছবিগুলো অসাধারণ না হলেও ছবিটা দেখলে একটা ক্ল্যারিটি থাকতো। এই ছবিটার ক্ষেত্রে ভীষণ রকম ক্ল্যারিটির অভাবে ভোগে। গোটা ছবিটাই আপনি ব্লারি টোনে শুট করতে পারতেন, তাহলে হয়তো এই ছবিটার সাথে জাস্টিফাইড হতো, অ্যাজ ইট ইজ ভেরি আনক্লিয়ার। যাই হোক, এই ছিল আমাদের রিভিউ। আজকে আমি একটু বেশি বকে ফেললাম, অনেক বেশি কথাও বলা হয়ে গেল, কিন্তু অনেকদিন পরে আসছি, অনেক কথা ভেতরে ভরে ছিল, আর এই ছবিটা আরো বেশি ভরে দিয়েছে, তার জন্য এত কথা বেরোলো। আপনারা আমাদের রিভিউটা দেখলে, এবং এই রিভিউটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলকে, এবং ভিডিওগুলো দেখতে থাকবেন। সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না। টাটা।